আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাহিত্য বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা। আজকে আমরা যে বিষয়ে আলোচনা রাখব সেটি আসন্ন স্কুল সার্ভিস পরীক্ষার একটি গুরুত্বপূর্ণ টপিক। এ বিষয়ে আমরা ইতিপূর্বে ক্লাস নিয়েছি, অর্থাৎ বাংলা ব্যাকরণের ক্লাসরুমে আমরা প্রকৃতি প্রত্যয় নিয়ে ইতিপূর্বে ক্লাস আলোচনা রেখেছি। সেই ক্লাসেরই ধারাবাহিক রূপস্বরূপ আজকে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা আসছি। মাই ডিয়ার, আমরা আজকে ক্লাসে ফিরছি গতদিনের ক্লাসের মতোই প্রত্যয় নিয়ে। অর্থাৎ গতদিনের ক্লাসে আমরা প্রত্যয় সংক্রান্ত একটা সামগ্রিক কনসেপ্ট নেওয়ার চেষ্টা রেখেছিলাম। সেখানে প্রত্যয় কি, প্রত্যয়কে ইংরেজি পরিভাষায় কি বলা হয় এবং প্রত্যয় সংক্রান্ত ব্যাকরণগত কিছু পরিভাষা সম্পর্কে আমরা একটা কনসেপ্ট জেনে নিয়েছিলাম। অর্থাৎ সেক্ষেত্রে প্রকৃতি কাকে বলে, উপদা কি, পূর্বক চিহ্ন কোনটি, আপনার ঈদ কি, প্রাতিপাদিক কি, এই সংক্রান্ত একটা যে প্রত্যয় শিখতে গেলে বা জানতে গেলে যে ধরনের বিষয়গুলি প্রাথমিক বিষয় আমাদের নলেজ থাকা প্রয়োজন, সেই সব বিষয়ে আমি গত ক্লাসে আপনাদের জ্ঞাতার্থে আলোচনা রেখেছিলাম একটা সামগ্রিক আলোচনা। আজকে ক্লাসে আমরা প্রত্যয়ের অন্যান্য পাঠের মধ্যে আসবো এবং তার মধ্যে প্রথম যে কথাটি আলোচনা রাখবো সেটা হচ্ছে এই যে প্রত্যয়ের শ্রেণী বিভাগ, দ্যাট মিনস ক্লাসিফিকেশন সম্পর্কে আজকে কথা বলবো। অর্থাৎ আমরা গতদিন প্রত্যয় সংক্রান্ত একটা আউট নলেজ, যেগুলি স্কুল সার্ভিস পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে, তেমন ক্ষেত্র থেকে আমরা আলোচনা রেখেছিলাম। আজকে আমরা শ্রেণী বিভাগ, দ্যাট মিনস ক্লাসিফিকেশনের দিকে আসবো আর কি মাই ডিয়ার। চলুন তাহলে আমরা হাঁটি হাঁটি পা করে প্রত্যয়ের সেই অংশের মধ্যে আসার চেষ্টা রাখি আর কি। প্রত্যয়কে যদি আমরা একটু শ্রেণীবিভাগের দিকে শ্রেণীবিভাগগত দিক দিয়ে বিচার করে দেখি, সেক্ষেত্রে দেখব যে গঠনগত দিক দিয়ে প্রত্যয় তিন প্রকার। অর্থাৎ গঠনগত দিক দিয়ে প্রত্যয় তিন প্রকার, আবার উৎসগত বিচারেও তিন প্রকার। আমরা আজকে আপাতত গঠনগত দিক দিয়ে প্রত্যয়ের বিভাগগুলো নিয়ে কথা বলবো এবং বিভিন্ন ভাগগুলির মধ্যে তফাৎ কি, অর্থাৎ তুলনামূলক একটা আলোচনা আমরা রাখবো আর কি। তাহলে প্রত্যয়কে আমরা গঠনগতভাবে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আপনার কৃৎ প্রত্যয়, আর সেকেন্ড হচ্ছে তদ্ধিত প্রত্যয়, আর থার্ড হচ্ছে ধাত্তবয় প্রত্যয়। ধাত্তবয়ব অর্থাৎ কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, ধাত্তবয় প্রত্যয়, দ্যাট মিনস গঠনগত দিকের বিচারে প্রত্যয়ের তিনটি বিভাগ। আমরা একে একে এই তিন বিভাগ সম্পর্কে আলোচনায় ফিরবো আর কি মাই ডিয়ার। তাহলে প্রথমে আমি আলোচনা রাখতে চাইছি কৃৎ প্রত্যয় সংক্রান্ত। এই কৃৎ প্রত্যয়টিকে আমরা যদি ব্যুৎপত্তি অর্থে ভাঙি, সেক্ষেত্রে পাবো আর কি, কৃৎ প্রত্যয়কে ভাঙলে হয় ধাতু ক্রি প্লাস কিপ প্রত্যয়। তাহলে কৃ ধাতু প্লাস কৃৎ প্রত্যয় ইকাল টু কৃৎ। এই কৃৎ প্রত্যয় দ্যাট মিনস এই কৃৎ কথাকে মানে হচ্ছে ধাতু সংক্রান্ত, অর্থাৎ ধাতু সংক্রান্ত যে প্রত্যয় এক কথা তাকেই আমরা কৃৎ প্রত্যয় বলে জানি মাই ডিয়ার। তাহলে আমি কৃৎ প্রত্যয়টাকে প্রথম অবস্থায় এমসিকিউ মোডে, যেহেতু আমাদের পরীক্ষা বা এমসিকিউ প্যাটার্নের পরীক্ষা, তাহলে কোশ্চেন আসতেই পারে যে কৃৎ প্রত্যয়ের কৃৎ কথাটির ব্যুৎপত্তি অর্থে ভাঙলে কি হয়, অর্থাৎ প্রকৃতি প্রত্যয় করলে কৃৎ শব্দটির আমরা রূপটা কি পাবো। সেক্ষেত্রে জানবো আমরা ডেফিনেটলি যে ধাতু ক্রি প্লাস কিপ, কয় বা ফলা রসিকার কয় রসন্ত কিপ, অর্থাৎ কিপ প্রত্যয়। কিপ প্রত্যয়টাকে আমরা শূন্য প্রত্যয় বলেও জানি আর কি। আমি পরবর্তী আলোচনায় অবশ্যই ফিরবো আর কি। তাহলে ধাতু ক্রি প্লাস কিপ ইকাল টু কৃৎ। এই কৃৎ কথার অর্থ হচ্ছে ধাতু সংক্রান্ত। আমি আবার প্রত্যেকের জ্ঞাতার্থে নোট ডাউন করার চেষ্টা করছি, এটা হচ্ছে ধাতু সংক্রান্ত। তাহলে ধাতু সংক্রান্ত যে প্রত্যয় তাকে আমরা কৃৎ প্রত্যয় বলে জানি, অর্থাৎ কৃৎ প্রত্যয় অলওয়েজ ধাতুর সঙ্গে যুক্ত হবে। এটুকু আমাদের প্রথম অবস্থায় জানা খুব প্রয়োজন আর কি।
আমরা পরবর্তী ক্ষেত্রে আসছি তদ্ধিত প্রত্যয় নিয়ে মাই ডিয়ার। তাহলে কৃত প্রত্যয় যেমন ধাতু সংক্রান্ত প্রত্যয় বললাম, তেমন ভাবে এবার আমরা আসছি তদ্ধিত প্রত্যয় নিয়ে একটা গঠনমূলক বক্তব্যে আর কি। তদ্ধিত, এই তদ্ধিত কথাটিকে আমরা প্রথম অবস্থায় একটু সন্ধির কনসেপ্টে দেখি, কারণ আমি গত ক্লাসে বলেছি যে প্রত্যয় শিখতে গেলে বা জানতে গেলে বা প্রত্যয় সংক্রান্ত একটা সামগ্রিক নলেজ অর্জন করতে গেলে আমাদের ব্যাকরণ অন্যান্য কতগুলি টপিক সম্পর্কে অবশ্যই একটা প্রাথমিক নলেজ প্রয়োজন। যেমন আমাদের সন্ধি সংক্রান্ত কনসেপ্ট প্রয়োজন, যেমন আমাদের বাচ্য সংক্রান্ত কনসেপ্ট প্রয়োজন, বর্ণ বিশ্লেষণ জানা প্রয়োজন, নত্যবিধি নত্যবিধান সত্যবিধান মানে নত্যবিধি সত্যবিধি আমাদের জানা প্রয়োজন। এগুলি আমাদের সমাজ সম্পর্কে কনসেপ্ট দরকার। এগুলি হলে প্রত্যয়টা অনেক বেশি সহজসাধ্য হবে। উপসর্গ সম্পর্কে অবশ্যই জানতে হবে। তাহলে আমরা সেই আলোচনার মধ্যেই আমরা ফিরছি। দেখুন একটু একটু করে আমি বলার চেষ্টা রাখছি যে কেন আমি একটু আগে যে বললাম যে সন্ধি সংক্রান্ত কনসেপ্ট প্রয়োজন, কেন প্রয়োজন বলার চেষ্টা রাখছি মাই ডিয়ার। দেখুন তদ্ধিত শব্দটিকে আমরা যদি বর্ণ সন্ধি করি সেক্ষেত্রে তদ হিত, ত দয়াসুন্দর তদ প্লাস হিত ইকাল টু তদ্ধিত, এটি একটি অবশ্যই ব্যঞ্জন সন্ধি। অর্থাৎ ব্যঞ্জন সন্ধির কারণে তদ্ধিত শব্দটি হচ্ছে তদ প্লাস হিত। এই তদ হিত তদ দ্যাট মিনস হচ্ছে শিষ্ট প্রয়োগ, অর্থাৎ যে সমস্ত প্রত্যয়গুলি মানে শব্দের উত্তর শিষ্ট ভাবে প্রয়োগ হয় সেগুলিকে আমরা তদ্ধিত প্রত্যয় বলি। তাহলে তদ্ধিত প্রত্যয় দ্যাট মিনস শব্দ প্রত্যয়। শব্দ প্রত্যয় কি কোন অর্থে তদ হিত, এটাকে আমরা সন্ধি করলাম কিন্তু, অর্থাৎ ব্যঞ্জন সন্ধি। এটা আমরা জানা প্রয়োজন, কারণ তদ্ধিত শব্দটি কখনো সন্ধি করতে দিতে পারে বা সন্ধি জাত করতে বলতে পারে আর কি। তাহলে তদ্ধিত তদ্ধিত, এই তৎকথা অর্থ হচ্ছে শিষ্ট প্রয়োগ মাই ডিয়ার। আমি বলার চেষ্টা রাখছি প্রত্যেকটি ক্ষেত্রের পুঙ্খানুপুঙ্খ ব্যাকরণ সম্মত ব্যাখ্যা দেওয়ার অবশ্যই চেষ্টা রাখবো, কারণ অত্যন্ত সত্য এটা আমরা জানি সকলেই, ব্যাকরণ ইজ এ ওয়ান কাইন্ড অফ সায়েন্স। ব্যাকরণ কিন্তু বিজ্ঞান। তাই আমরা বাংলা ব্যাকরণে যদি সায়েন্টিফিক নিয়মে আমরা একটু ব্যাখ্যা রাখি, একটু বোঝার চেষ্টা করি, একটু আপন অনুভব বেদ্যতার আলোকে ধরার চেষ্টা রাখি, তাহলে খুব সহজে আমাদের বোধগম্য হবে মাই ডিয়ার। তাহলে আমরা সায়েন্টিফিক নিয়মেই আপন অনুভব বেদ্যতার আলোকে ধরার চেষ্টা রাখবো, বোঝার চেষ্টা রাখবো, তাহলে আশা করি বুঝতে পারবো। যার কারণে আমি প্রত্যেকটি পয়েন্টে ব্যাখ্যা রাখার চেষ্টা রাখছি, কোনটির কি মর্মার্থ, কোনটির দ্বারা কি আসলে বোঝাতে চাওয়া হচ্ছে। কারণ আমাদের আসন্ন স্কুল সার্ভিস পরীক্ষা যেটা আসছে সেখানে নট অনলি রিটেন বাট অলসো ইন্টারভিউ আছে আর কি। এবং ইন্টারভিউ আমরা নিশ্চয়ই জানি 60 এবং 40-এর যে নম্বর বিভাজন, সেখানে 40টা নম্বর কিন্তু কমিশন দ্যাট মিনস সরকারের হাতে আছে। ফলে একটা বৃহত্তর ক্ষেত্র আছে, একটা বৃহত্তর খেলার মাঠ রয়েছে কি, অর্থাৎ রিটেন পরীক্ষার পরেও। তাই ইন্টারভিউ বোর্ডে গিয়ে আমাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খ একটা নলেজ প্রয়োজন, না হলে আমাদের অনেক ক্ষেত্রেই অপমান বা অনেক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হবে, অপমান অবদস্থের জায়গা তৈরি হতে পারে। ফলে আমি চেষ্টা বলছি বা চেষ্টা রাখছি সহজ শব্দ সহজ সরলভাবে আপনাদের অনুভবের জায়গাটিকে ধরিয়ে দেওয়ার। আপনারা প্লিজ অ্যাটেনশন প্লিজ একটু দেখুন আর কি। তাহলে আমি বলার চেষ্টা রাখছি, দেখুন তদ্ধিতটাকে আগে আমি সন্ধিজাত করে নিলাম। তদ্হিত তদ্ধিত তৎকথার অর্থ হচ্ছে শিষ্ট প্রয়োগ, যেটা বলতে চাইছি। কারণ ইন্টারভিউ বোর্ডে গিয়ে কিন্তু আপনাকে প্রত্যেকটি ক্ষেত্রের ব্যাখ্যা চাইতে পারে। ছাত্র বেশে বা ছাত্রের ছদ্মবেশে, স্টুডেন্টের ছদ্মবেশে যারা বসে থাকবে, যে সমস্ত শিক্ষক অধ্যাপক, তারা কিন্তু প্রত্যেকটি ক্ষেত্রে আপনাকে জানতে চাইবে, কারণ ইউ আর বিকামিং টিচার। আপনাকে জেনেই যেতে হবে ওখানে। তাই সেখানে ছাত্র সুলভ আচরণ আপনার পক্ষে মোটেই কাম্য নয়। অবশ্যই শিক্ষক সুলভ আচরণ করতে হবে, দ্যাট মিনস আপনাকে জানতে হবে। তাহলে কি বলতে চাইছিলাম, অতি কথন নয়, ব্রিফ টু দ্য পয়েন্ট, আমরা মূল ক্ষেত্রে ফিরি আর কি। তাহলে তদ্হিত তৎকথা অর্থ হচ্ছে শিষ্ট প্রয়োগ। মানে আমরা বলতে চাইছি এই জন্যেই যে তদ্ধিত প্রত্যয়টাকে আমরা শব্দ প্রত্যয় কেন বলি, বা শব্দের উত্তর কেন যুক্ত হয় তদ্ধিত প্রত্যয়, এর লজিক কি, এর ব্যাখ্যা কি, তার ব্যাখ্যা কিন্তু এইখানে। এটাকে বুঝতে হবে আমাদের।
একটু বোঝার চেষ্টা রাখতে হবে মাই ডিয়ার। তাহলে তদ্ধিত এখানে আমরা যেটা ভাঙলাম, সন্ধিজাত করলাম ব্যঞ্জন সন্ধি। তৎকথ অর্থ এখানে কি? শিষ্ট প্রয়োগ। শিষ্ট প্রয়োগ হচ্ছে আর কি। এই শিষ্ট প্রয়োগের কারণেই তদ্ধিত হচ্ছে শব্দ প্রত্যয়, অর্থাৎ শব্দের উত্তর যে প্রত্যয় যুক্ত হচ্ছে তাকে এক কথা আমরা বলতে পারি তদ্ধিত প্রত্যয়। তাহলে মাই ডিয়ার, তদ্ধিত প্রত্যয় এবং কৃত প্রত্যয় নিয়ে একটা প্রাথমিক বক্তব্য রাখার চেষ্টা করেছি, আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরেও কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বর 9735503676, সেখানে কমেন্ট করবেন, নিশ্চয়ই সদুত্তর দেওয়ার চেষ্টা রাখবো আর কি। তাহলে আমরা প্রাথমিক জানলাম ধাতু সংক্রান্ত প্রত্যয়, দ্যাট মিনস কৃত প্রত্যয়, শব্দ সংক্রান্ত প্রত্যয়, দ্যাট মিনস তদ্ধিত প্রত্যয়। কৃত প্রত্যয় অবশ্যই ধাতুর উত্তর যুক্ত হয়, তদ্ধিত প্রত্যয় ডেফিনেটলি শব্দের উত্তর যুক্ত হয় মাই ডিয়ার। এরপর আমরা আসছি ধাত্ববয় প্রত্যয়। দেখুন এই যে শব্দটি আমরা লিখলাম এখানে, এটাকে আমরা শব্দজাত অর্থে ধরার চেষ্টা রাখি। ধাত্ববয়, দ্যাট মিনস ধাতুই যার অবয়ব। এটা যদি আমরা একটু ব্যাখ্যা রাখি বা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি, তাহলে ধাত্ববয় দ্যাট মিনস কি? ধাতুই যার অবয়ব। অবয়ব কথার অর্থই হচ্ছে, শব্দার্থ হচ্ছে অ্যাকর্ডিং টু অভিধান, শরীর বা দেহ। অবয়ব মানে দেহ আমরা জানি। তাহলে ধাতুই যার দেহ তাকে ধাত্ববয় প্রত্যয় বলবো। অর্থাৎ প্রত্যয়ান্ত যে শব্দগুলি আমরা পাবো, প্রত্যয়ান্ত যে রূপগুলি আমরা পাবো, মানে প্রত্যয় করার পরে যে রূপগুলি আমরা পাবো, যে গঠনমূলক রূপগুলি পাবো, সেগুলি হবে অবশ্যই ধাতু, সেগুলি শব্দ নয়। কারণ এতক্ষণ আমরা দেখলাম বারবার কিন্তু শব্দ তৈরি হচ্ছে, ঠিক আছে? ধাত্ববয় প্রত্যয়ের ক্ষেত্রে ধাতু তৈরি হবে। কারণ প্রত্যয়ের আমরা কনসেপ্টে জেনেছি যা পরে যুক্ত হয় তাই প্রত্যয়। এই প্রত্যয়টাকে এক কথা কি বলা হয়? যা পরে যুক্ত হয়, যা পরে যুক্ত হয়। তাহলে যা পরে যুক্ত হয় তাই প্রত্যয়, এটাকে এক কথায় বলা যায় যা পরে যুক্ত হয় তাই প্রত্যয়। এই প্রত্যয় আমরা ডেফিনিশন জেনেছি যে প্রত্যয় হলো কতগুলি চিহ্ন, বর্ণ বা বর্ণ সমষ্টি যারা শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে নতুন নতুন শব্দ গঠন করে, কখনো নতুন ধাতুও গঠন করে। এই যে কখনো নতুন ধাতুও গঠন করে, সেটা কিন্তু ধাত্ববয় প্রত্যয়ের কনসেপ্টের মধ্যে আমরা পাবো। তাহলে এত সময় বললাম যে নতুন নতুন নব নব শব্দ তৈরি করে, সেগুলি কাদের দ্বারা হয়? কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, তাদের দ্বারা হয়। কিন্তু কখনো নতুন ধাতুও গঠন করে, সেটা কিন্তু ডেফিনেটলি ধাত্ববয় প্রত্যয় দ্বারাই হয়। কেমন? অ্যাজ ফর এক্সাম্পল আমরা নেই, যেমন দেখি ধাতু জ্ঞা প্লাস সন প্রত্যয়, আমরা আসলে দুটো প্রত্যয় করলে পাবো ধাতু জিজ্ঞাস। অর্থাৎ এই যে জিজ্ঞাস শব্দটি হলো, এটাও কিন্তু ডেফিনেটলি ধাতু। তাই এখানে আমি মাস্টলি ধাতুর চিহ্ন ইউজ করলাম, দিলাম। অর্থাৎ আমরা কিন্তু প্রচলিত বইগুলিতে এই ধরনের ধাতুর চিহ্ন আমরা প্রয়োগ দেখি না ন্যাচারালি, কিন্তু অবশ্যই মাস্ট বি সার্ভিস ওরিয়েন্টেড পরীক্ষায় এগুলি ব্যবহার করতে হবে, আপনাকে জানতে হবে। কারণ এটি কোনো একাডেমিক পরীক্ষা নয়, এটি স্কুলের ছেলেমেয়েদের পরীক্ষা নয়, কিংবা ছাত্র পাঠ্য পরীক্ষা নয়। তাই আপনাকে সামগ্রিক বিষয়ে সম্যক ধারণা আপনার অবশ্যই প্রয়োজন। তাই অবশ্যই মানে আপনারা ধাতুর চিহ্ন ব্যবহার করবেন মাই ডিয়ার। তাহলে ধাতুবয় প্রত্যয় এটাই। অর্থাৎ দেখুন ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হচ্ছে, হয়ে আবার নতুন ধাতু গঠিত হচ্ছে। অর্থাৎ এই যে জিজ্ঞাস শব্দ যেটা পেলাম, এই জিজ্ঞাস শব্দটির অবয়ব বা শরীরটা কিন্তু সবটাই কি? অবশ্যই ধাতু। কোন অংশে এটি কিন্তু শব্দ নয়। তাহলে ধাতুই যার অবয়ব, ধাতুই যার দেহ, তাকে ধাত্ববয় প্রত্যয় বলা হয়। খুব সহজ বিষয়। তাহলে যে বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দ বা ধাতুর পরে বসে নতুন নতুন ধাতু গঠন করে, অর্থাৎ ধাত্ববয়ের ডেফিনিশনটা এমনই যে বর্ণ বা বর্ণগুচ্ছ, এই বর্ণ বা বর্ণগুচ্ছ ধাতু বা শব্দ যার পরই হোক আর কি,
তাহলে উত্তরে বসে কি অলয়ের ধাতু গঠন করবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে ধাতু বা প্রত্যয়ের ক্ষেত্রে অবশ্যই ধাতু গঠিত হয়। তাহলে মাই ডিয়ার, আমি সহজভাবে আবার একটু বলার চেষ্টা রাখছি যে গঠনগত দিকের বিচারে প্রত্যয় অবশ্যই তিন প্রকার: কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, ধাত্ববয় প্রত্যয়। কৃৎ প্রত্যয় ধাতু সংক্রান্ত প্রত্যয়, ধাতুর উত্তর যুক্ত হয়। তদ্ধিত প্রত্যয় ডেফিনেটলি শব্দ সংক্রান্ত প্রত্যয়, শব্দের উত্তর যুক্ত হয়। আর ধাত্ববয় প্রত্যয় ডেফিনেটলি ধাতু সংক্রান্ত প্রত্যয় এবং সেটা সেই বিষয়ে ধাতুই গঠিত হয়, এখানে শব্দ নয়, মানে ধাতুই যার অবয়ব সেটা ধাত্ববয়। আশা করি আপনাদের প্রত্যেক বোঝাতে পেরেছি। এবারে আমরা উল্লেখযোগ্যভাবে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় নিয়ে কথা বলবো, কারণ এটাই হচ্ছে মেইনলি দুটি বিভাগ। ঠিক আছে, ধাত্ববয়ের প্রয়োগ তেমন নেই, কারণ এটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে দেখি যে কৃৎ প্রত্যয়ের দিকে অনেকটা চলে যায় বিভিন্ন শব্দগুলি আর কি। কারণ জিজ্ঞাসার সঙ্গে আমরা যখন আরো যুক্ত করব, শব্দটি জিজ্ঞাসা রূপে নেবে আর কি, দেখবেন শব্দ হয়ে যাবে। সেই জন্য প্রধান দুটি বিভাগ নিয়ে আমি কথা বলবো, কৃৎ এবং তদ্ধিত। তাহলে আজকে আমি ক্লাসে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের মধ্যে একটা তুলনামূলক আলোচনা আমি অবশ্যই রাখার চেষ্টা করব এবং সেটা উদাহরণ যোগে মানে সায়েন্টিফিক নিয়মেই ব্যাকরণ সম্মতভাবে সেটা আমি বলার চেষ্টা রাখছি। মাই ডিয়ার, একটু আমরা ফলো আপ করি এবং ধৈর্য সহকারে প্রয়োজনে খাতায় নোট ডাউন করি, তাহলে আরো বেশি নিজেদের নিতে বা বুঝতে সুবিধা হবে আর কি। দেখুন, কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়, এই যে দুটি প্রত্যয়ের মধ্যে যদি আমরা প্রথমে একটা তুলনামূলক আলোচনা রাখি, তাহলে দেখব যে কৃৎ এবং তদ্ধিত কৃৎ এবং তদ্ধিত এই দুটো প্রত্যয়ই একটা জায়গায় কিন্তু আমরা অবশ্যই মিল পাই। অর্থাৎ কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় এই দুটো প্রত্যয়ের মধ্যে কোথায় সৌসাদৃশ্য, কোথায় মিল, কোথায় সিমিলারিটি, সেটা আমরা প্রথমে জেনে নেব। আমরা তো ন্যাচারালি জানি যে প্রত্যয় মানেই পরে যুক্ত হয়, তা আমরা যেন কখনো এটাকে অনলি ফর বুঝবো না বা এইভাবে মানে নিজেদের মধ্যে মিলটাকে দেখানোর চেষ্টা রাখবো না যে উভয় প্রত্যয় কি পরে যুক্ত হয়। কৃৎ এবং তদ্ধিত দুটো প্রত্যয় পরে যুক্ত হয়, কথা বলবো না, এটা কিন্তু সাধারণ মিল আর কি। তাহলে এর মধ্যে গুরুত্বপূর্ণ মিল কি, সেটি গুরুত্বপূর্ণ সিমিলারিটি কি না, সেটা হচ্ছে এই যে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় এই দুটো প্রত্যয় যদি আমরা একটা তুলনামূলক দৃষ্টিকোণ দিয়ে দেখি বা বিচার রাখি, তাহলে সেই তুলনামূলক দৃষ্টিকোণে আমরা দেখব যে কৃৎ এবং তদ্ধিত দুটো প্রত্যয়ের দ্বারাই নতুন নতুন বা নব নব বিশেষ্য পদ এবং বিশেষণ পদ গঠিত হয়। অর্থাৎ কৃৎ প্রত্যয়ের দ্বারা যেমন নতুন নতুন বিশেষ্য পদ গঠিত হয়, তদ্ধিত প্রত্যয়ের দ্বারাও তেমনি নতুন নতুন বিশেষ্য পদ এবং বিশেষণ পদ গঠিত হয়। তাহলে বিশেষ্য পদ এবং বিশেষণ পদ এই পদগুলি গঠন করার ক্ষেত্রে কৃৎ এবং তদ্ধিত এই দুটি প্রত্যয়েরই মুনশিয়ানা আছে, যোগ্যতা আছে, পাওয়ার আছে। এটাই কিন্তু দুটি প্রত্যয়ের মধ্যে একটা বড় সিমিলারিটি, বড় মিল, বড় সৌসাদৃশ্য, বড় একটা সাদৃশ্যের জায়গা। মাই ডিয়ার, আশা করি বোঝাতে পারছি সকলকে। আমি অবশ্যই উদাহরণ দিয়ে বলার চেষ্টা রাখবো। তাহলে কৃৎ এবং তদ্ধিত এই দুটি প্রত্যয়ের মধ্যে একটা তুলনামূলক আলোচনা রাখলে প্রথমে আমরা মিলের জায়গা পাবো। মিল, এই মিল বা সৌসাদৃশ্য বা সিমিলারিটি কি, সেটি না কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় দুটি প্রত্যয়েরই বিশেষ ক্ষমতা বা যোগ্যতা আছে। কি সেটি? বিশেষ্য পদ এবং বিশেষণ পদ গঠন করার ক্ষেত্রে নতুন নতুন বিশেষ্য পদ গঠনে, নতুন নতুন বিশেষণ পদ গঠনে, দেখবেন বিশেষণ শব্দ গঠনে, সেটা পরে পদে পরিণত হয় বাক্যে প্রয়োগ করলে। যাই হোক, তাই নতুন নতুন বিশেষ শব্দ, নতুন নতুন বিশেষণ শব্দ গঠনে কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় উভয়েরই ক্ষমতা বা যোগ্যতা আছে। এটা কিন্তু দুটি প্রত্যয়ের মধ্যে একটা বড় মিলের জায়গা। কেমন সেটা আমরা একটু উদাহরণ নিয়ে বোঝার চেষ্টা রাখি। প্রথমে কৃৎ প্রত্যয় ফিরি আর কি।
দেখুন কৃত প্রত্যয় যেমন আমরা দেখবো যে কৃত প্রত্যয় প্রথমে বিশেষ্য শব্দ, এটা বিশেষ্য, এটা হচ্ছে বিশেষণ। দেখুন দুটি প্রত্যয় কিভাবে বিশেষ্য পদ আর বিশেষণ পদ গঠন করে আমি একটু বলার চেষ্টা রাখছি আর কি। কৃত প্রত্যয় দেখুন একটা উদাহরণ দিচ্ছি আমি এখানে, বা উদাহরণ রাখছি। কৃত প্রত্যয়ের ক্ষেত্রে বিশেষ্য পদ দেখাই, যেমন একটা শব্দ রাখি দিবাকর। দিবাকর ডেফিনেটলি একটি বিশেষ্য শব্দ, ঠিক আছে। তা দিবাকরটাকে যদি আমরা প্রত্যয় করি সেক্ষেত্রে কি পাবো? ডেফিনেটলি দিবা পূর্বক ধাতু ক্রি প্লাস ট প্রত্যয়। কি প্রত্যয় বললাম? ট প্রত্যয়। তাহলে দিবা পূর্বক ধাতু ক্রি প্লাস ট ইকুয়াল টু দিবাকর। ডেফিনেটলি দিবাকর কিন্তু একটা বিশেষ্য শব্দ। তাহলে কৃত প্রত্যয় দ্বারা, যেমন এই যে ক্রি ধাতু, দ্যাট মিন কৃত প্রত্যয়। তাহলে ক্রি ধাতু মানে ধাতু সংক্রান্ত প্রত্যয়, এটা কৃত প্রত্যয়। ট একটা অবশ্যই কৃত প্রত্যয়, কারণ এখানে কৃত ধাতুর উত্তর ট প্রত্যয় যুক্ত হচ্ছে। তাই ট যে একটি কৃত মানে কৃত প্রত্যয় আমরা সকলে জানি, ট অবশ্যই একটি সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে দিবা ক্রি, দিবা পূর্বক ধাতু ক্রি প্লাস ট ইকুয়াল টু দিবাকর। দিবাকর শব্দটি কিন্তু ডেফিনেটলি কৃত প্রত্যয় যোগে তৈরি হচ্ছে এবং এটি একটি বিশেষ শব্দ। দ্যাট মিন্স কৃত প্রত্যয়ের ক্ষমতা আছে বিশেষ শব্দ গঠন করার। বুঝতে পারলাম? এবার আমরা আসবো দুষ্কর। পরে একটা শব্দ বলছি আমি, দুষ্কর। দয়সু মূর্ধন্যয় মূর্ধন্য সহায় ক, বয়সুন্রা দুষ্কর। দুষ্করটাকে যদি আমরা প্রত্যয় করি, দু পূর্বক ধাতু ক্রি প্লাস খল প্রত্যয়। কি প্রত্যয় বললাম? অবশ্যই খল প্রত্যয়। দুষ্কর এটা কিন্তু ডেফিনেটলি একটা বিশেষণ জাত শব্দ আর কি। তাহলে দেখুন ক্রি ধাতু, দ্যাট মিন ধাতু সংক্রান্ত প্রত্যয়। খল ডেফিনেটলি একটি কৃত প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয়। তাহলে সংস্কৃত কৃত প্রত্যয় ধাতু সংক্রান্ত প্রত্যয়, ধাতুর উত্তর যুক্ত হয়েছে, সেই সংস্কৃত কৃত প্রত্যয় দ্বারা অবশ্যই দুষ্কর শব্দটি গঠিত হয়েছে। তাহলে আমরা জানতে পারলাম যে কৃত প্রত্যয়ের যেমন বিশেষ শব্দ গঠন করার ক্ষমতা আছে, তেমনি বিশেষণ শব্দ গঠন করারও ক্ষমতা আছে। তাহলে এটা কিন্তু কৃত প্রত্যয়ের যোগ্যতা। ঠিক একইভাবে আমরা অনুরূপে দেখার চেষ্টা রাখবো যে তদ্ধিত প্রত্যয় কিভাবে বিশেষ শব্দ এবং বিশেষণ শব্দ গঠন করছে। যদি সেটি করতে পারে আমরা উদাহরণে পাই, তাহলে অবশ্যই আমরা জানাতে বুঝবো সেক্ষেত্রে হৃদ এবং তদ্ধিত দুটি প্রত্যয়ই কি বিশেষ শব্দ এবং বিশেষণ শব্দ গঠন করার মুন্সিয়ানা আছে। আমি উদাহরণ মানে যেটুকু মুখে বলার চেষ্টা রাখলাম, মৌখিকভাবে সেটাকে এক্সাম্পলের দ্বারা আমি বোঝানোর চেষ্টা রেখেছি মাই ডিয়ার। আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি নতুনভাবে তদ্ধিত নিয়ে কথা বলবো। তাহলে এত সময় আমি কৃত প্রত্যয়ের পাওয়ার বা ক্ষমতা কি সেটা দেখানোর চেষ্টা রাখলাম। এবারে তদ্ধিত প্রত্যয়ের পাওয়ার কি, কিভাবে সে বিশেষ শব্দ গঠন করে, কিভাবে বিশেষণ শব্দ গঠন করে সেটা আমি বোঝানোর চেষ্টা রাখছি। দেখুন একটা শব্দ বলছি আমি, মনু প্লাস এষ্ণ প্রত্যয়, মধ্যাহ্ন এষ্ণ ইকুয়াল টু মানব। অবশ্যই খেয়াল করে দেখুন একটু প্লিজ। মানব যে শব্দটি নোট ডাউন করলাম আমি বোর্ডে, এই যে বোর্ডে নোট ডাউন করলাম, মানব শব্দটি ডেফিনেটলি কিন্তু একটা বিশেষ শব্দ। অবশ্যই সেটা কিন্তু মনু এই যে শব্দ তার উত্তর যুক্ত হচ্ছে আর কি। তার এটা মনু কোন অংশে ধাতু নয়, অর্থাৎ শব্দের উত্তর কি হয়? ডেফিনেটলি তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়। তাই তদ্ধিত প্রত্যয় শব্দের উত্তর যুক্ত হয়। এই যে মনু শব্দ তার উত্তর এষ্ণ প্রত্যয় যুক্ত হয়েছে, যুক্ত মানব শব্দ তৈরি করেছে, যেটি ডেফিনেটলি বিশেষ্য জাত শব্দ আর কি। বলতে বললাম নিশ্চয়ই। এরপর আমরা দেখানোর চেষ্টা রাখবো যে তদ্ধিত প্রত্যয় কিভাবে বিশেষণ শব্দ গঠন করে। যেমন দেখুন দ্বীপ প্লাস স্নায়ন, মধ্যে আকার অন্তস্থ দন্তান্ন, দন্তন্য ন, কিন্তু এটা মাথায় রাখবো
কারণ স্নায়ন দ্যাট মিনস আয়ন। যদি আমরা প্রত্যয় করি ডি প্লাস স্নায়ন ইকানটু কি দাঁড়িয়ে যায় দৈপায়ন। অন্তত মূর্ধন্য হবে কিন্তু এটি। অর্থাৎ এই যে আমি একটু আগে বলছিলাম যে নত্যবিধান সত্যবিধান রীতি জানতে হবে প্রত্যয়ের ক্ষেত্রে, এখানে কিন্তু সেটাই হলো। অর্থাৎ প্রত্যয়ের ক্ষেত্রে দন্তান্বয় ন রইল, দন্তন্বয় ন, দৈপায়ন যখন আমরা নতুন প্রাতিপাদিক পেলাম, এই যে প্রকৃতির সঙ্গে প্রত্যয় যোগে যে নতুন শব্দ আসে তাকে প্রাতিপাদিক বলা হয়। আমি গত ক্লাসে বলেছি, কারণ প্রত্যয় শেখাতে গেলে বা বলতে গেলে বারবার ব্যাকরণের পরিভাষায় যে শব্দগুলিকে যে রূপে বলা হয় সেগুলি বলতে হবে, নাহলে প্রত্যয় ক্লাস নিজেদেরই করাতে খুব আনইজি ফিল হয়। যাই হোক, তাহলে নত্যবিধানের নিয়ম অনুযায়ী এখানে দন্তান্নটা কি হচ্ছে মূর্ধন্য ন হচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে এটা ঘটবে, এটা আমাদের মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু খুব মিস্টেক হবে আর কি। কারণ চারটি অপশনের মধ্যে এই দন্তান্ন ন থাকবে, মূর্ধন্য ন থাকবে, কোনটি ঠিক নয় থাকবে, সেক্ষেত্রে আমাদের বড় মানে বিভ্রান্তিকর জায়গায় তৈরি হবে। আমরা ঠিকঠাক না জানলে আমরা অবশ্যই উত্তর নির্বাচনের ক্ষেত্রে বেপুথমান হব আর কি, অর্থাৎ ভুল পথে চালিত হব মাই ডিয়ার। তাহলে যেটা বলার চেষ্টা রাখলাম যে তদ্ধিত প্রত্যয় কৃত প্রত্যয় যেমন বিশেষ শব্দ বিশেষণ শব্দ গঠন করার ক্ষমতা রাখে, যেমন দিবাকর, যেমন দুষ্কর, এটা বিশেষ শব্দ, এটা বিশেষণ শব্দ। ঠিক অনুরূপভাবেই তদ্ধিত প্রত্যয় বিশেষ শব্দ এবং বিশেষণ শব্দ গঠন করার ক্ষমতা রাখে, যেমন মনু বিশেষ শব্দ আর দৈপায়ন বিশেষণ শব্দ অবশ্যই। তাহলে এটুকু হচ্ছে এই দুটি প্রত্যয়ের মিল। অর্থাৎ আমি আবার বলার চেষ্টা রাখছি, কৃত এবং তদ্ধিত দুটি প্রত্যয়ই একটা জায়গায় সিমিলারিটি বা মিল পায়। সেটি কি না, দুটো প্রত্যয় কি বিশেষ্য এবং বিশেষণ শব্দ গঠন করার যোগ্যতা রাখে মাই ডিয়ার। এটুকু কিন্তু আমরা মিল পেলাম। এবার আমরা বৃহত্তরভাবে অমিলের জায়গা আসবো, কারণ এই মিলের ক্ষেত্রটি আমাদের অনেকের কাছে এতটা পরিষ্কার নয়, আমরা বিষয় জানিই না আর কি, অনলি ফর মানে ভাষা নলেজ নিয়ে বেরিয়ে যাই। কিন্তু না, একদম বোর্ড ওয়ার্কের মাধ্যমে খুব ক্লিয়ার হতে হবে, কারণ ইন্টারভিউ বোর্ডে গিয়ে অবশ্যই আপনাকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে প্রশ্ন হতেই পারে, করতেই পারে তারা, এবং আপনাকে করবে, এটা খুব স্বাভাবিক বিষয়। তাহলে এরপর আমরা আসছি অমিলের জায়গা মাই ডিয়ার। তাহলে মিল জানলাম, এবারে আমরা মিলটা ক্ষেত্রে একটু যোগ করে দিয়ে অমিল আসবো আর কি। অর্থাৎ এত সময় আমরা মিল জেনেছি, এবার আমরা অমিলটা জানার চেষ্টা করি। আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন। অমিল, অমিলটা কি? কৃত এবং তদ্ধিত এই দুটি প্রত্যয়ের ক্ষেত্রে আমরা তিনটি পার্টে বা তিনটি বিভাগে আমরা অমিলটা দেখব বা পাবো আর কি। তাহলে অমিলের ক্ষেত্রটি তিনটি মাই ডিয়ার। একটু আপনাদের বোঝার স্বার্থে বোর্ডটাকে আমি অবশ্যই ক্লিয়ার করছি, একটু তার জন্য সময় নিচ্ছি, আই এম সরি। যাই হোক, কৃত এবং তদ্ধিত এর মধ্যে আমরা মিল জানলাম, এখন অমিল জানছি বা জানার চেষ্টা রাখছি আর কি। আমি বলতে চাইলাম ঠিক একইভাবে যেমন ওখানে আমরা মিল পেয়েছি, এখানে আমরা কি কি অমিল পাবো সেটা একটু দেখার চেষ্টা রাখি। এট এ গ্লান্স আমরা তিনটি ক্ষেত্রে অমিল পাবো বা দেখবো আর কি। অর্থাৎ তদ্ধিতের কৃতের সঙ্গে তদ্ধিতের কোথায় বৈসাদৃশ্য, কোথায় অমিল, কোথায় তফাৎ, সেটা আমরা এবারে দেখব। এক নম্বর তফাৎ হচ্ছে এই যে কৃত প্রত্যয় দ্যাট মিন ধাতু প্রত্যয়, তাই কৃত প্রত্যয় মানে হচ্ছে কি ধাতুর উত্তর যুক্ত হবে। ঠিক আছে, কৃত প্রত্যয় দ্যাট মিন মানে ধাতু প্রত্যয়, তাই সেটি ধাতুর উত্তর যুক্ত হবে। ঠিক আছে, অনুরূপভাবে তদ্ধিত প্রত্যয় মানে হচ্ছে কি শব্দ প্রত্যয়, তাহলে সেটি ডেফিনেটলি শব্দের উত্তর যুক্ত হবে মাই ডিয়ার। যদি আমরা একটু উদাহরণ নেই তাহলে বুঝতে পারবো। যেমন নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ বলছি কুম্ভকার।
কুম্ভকার। তাহলে দেখুন কুম্ভ পূর্বক ধাতু ক্রি প্লাস অন প্রত্যয়, সংস্কৃত কৃত প্রত্যয় আর কি। তাহলে কুম্ভ ক্রি অন, কুম্ভকার। দেখুন কুম্ভকার শব্দটিকে আমরা ব্যুৎপত্তি অর্থে ভাঙলাম কুম্ভ ক্রি অন। তাহলে আমি বলার চেষ্টা রেখেছি কৃত প্রত্যয় ডেফিনেটলি ধাতুর উত্তর যুক্ত হয়। দেখুন এই যে অন কৃত প্রত্যয়, অবশ্যই এটি কৃ ধাতু তার উত্তর দ্যাট মিন্স পরে যুক্ত হয়েছে। তাহলে আমি যেটা বলার চেষ্টা রেখেছি তার রেসপেক্টে আমি এক্সাম্পল দিলাম মাই ডিয়ার। তাহলে যেটা বললাম প্রথমে অমিল যে কৃত প্রত্যয় ধাতুর উত্তর যুক্ত হয়। এবার আমরা আসি তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে। তদ্ধিত প্রত্যয় কি হবে? তদ্ধিত প্রত্যয় অবশ্যই শব্দের উত্তর যুক্ত হবে। কেমন একটা উদাহরণ নেই তাহলে বলতে পারবো। যেমন রাঘব, একটা উদাহরণ যদি আমরা নেই, ঠিক আছে? তা রাঘবটাকে আমরা কি জানি? ডেফিনেটলি প্রত্যয় করলে রঘু, সরি রঘু প্লাস এষ্ণ, রঘু প্লাস এষ্ণ ইকুয়াল টু রাঘব, মধ্যশয় মূর্ধন্যয় ন এষ্ণ। তাহলে রঘু প্লাস এষ্ণ ইকুয়াল টু রাঘব। দেখুন এষ্ণ অবশ্যই তদ্ধিত প্রত্যয় একটি বা শব্দ প্রত্যয়, সেটা অবশ্যই রঘু নামক শব্দের উত্তরেই যুক্ত হয়েছে। তাহলে কৃত প্রত্যয় ডেফিনেটলি শব্দের উত্তর বা পরে যুক্ত হয়। একদম বি ক্লিয়ার মাই ডিয়ার। তাহলে আমি যেটুকু প্রথম অবস্থায় প্রথম তফাৎ বা প্রথম অমিল বলার চেষ্টা রাখলাম কি সেটি, যে কৃত প্রত্যয় ডেফিনেটলি ধাতুর উত্তর যুক্ত হয়। যেমন এখানে কুম্ভকার শব্দে ক্রি ধাতু তার উত্তর বা পরে অন প্রত্যয় যুক্ত হয়েছে। অনুরূপভাবে তদ্ধিত প্রত্যয়ে শব্দের উত্তর যুক্ত হয়। অ্যাজ ফর এক্সাম্পল রঘু নামক শব্দ, তার উত্তর এষ্ণ একটা তদ্ধিত প্রত্যয়, সেটি যুক্ত হয়েছে হয়ে যে প্রাতিপাদিক বা নব শব্দ গঠিত হয়েছে সেটি হচ্ছে রাঘব। ওকে মাই ডিয়ার, আসছি এবারে 2 নম্বর আমরা ডিফারেন্সে ফিরবো আর কি। একটু আমি ক্লিয়ার করে নিচ্ছি আপনাদের স্বার্থে, আপনার সঙ্গে সঙ্গে প্রয়োজন নোট ডাউন করে নেবেন তাহলে সুবিধা হবে। দেখুন 2 নম্বর পার্থক্য হচ্ছে এই যে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বিষয় হচ্ছে এই যে কৃত প্রত্যয় আমরা দেখছি কি এখানে নোট ডাউন করেছিলাম ধাতুর উত্তর যুক্ত হয়েছে। যে আমরা যেমন বলছিলাম দিবাকর, আমি একটু আগে উদাহরণ লিখেছি 2 নম্বর এবার আসছি আর কি। দিবাকর লিখেছিলাম, দিবাকর আমরা প্রত্যয় করেছি কি দিবা পূর্বক ধাতু ক্রি প্লাস ট প্রত্যয়, এটা আমরা করেছি একটু আগে। তাহলে যেহেতু কৃত প্রত্যয় ধাতুর উত্তর যুক্ত হয়, কারণ ট একটি কৃত প্রত্যয়, এটি ক্রিধা নামক ধাতুর উত্তর যুক্ত হয়েছে, তাই কৃত প্রত্যয় যেহেতু ধাতুর উত্তর যুক্ত হয় তাই ডেফিনেটলি কৃত প্রত্যয়ের সঙ্গে বাচ্যের সম্পর্ক থাকে। বাচ্য দ্যাট মিন্স ভয়েস, যাকে আমরা বলি। তাহলে কৃত প্রত্যয়ের সঙ্গে কি থাকে? বাচ্য, দ্যাট মিন্স যাকে আমরা ভয়েস বলে জানি। দ্যাট মিন্স বাচ্য, এই যে বাচ্চের সম্পর্ক থাকে কার সঙ্গে? কৃত প্রত্যয়ের সঙ্গে মাই ডিয়ার, এটা মাথায় রাখতে হবে আমাদের। যে আমি পার্থক্যের ক্ষেত্রে বলার চেষ্টা রাখছি, প্রত্যেকে অবশ্যই একটু বোর্ডটা আনক্লিয়ার হলেও বোঝার চেষ্টা রাখবেন, এটা আমার আন্তরিক অনুরোধ। তাহলে বলতে চাইলাম কৃত প্রত্যয়ের সঙ্গে বাচ্চের সম্পর্ক থাকে, দ্যাট মিন্স ভয়েসের সম্পর্ক থাকে, কারণ কৃত প্রত্যয় ধাতুর উত্তর যুক্ত হয় বলে আর কি। আবারও একটু আমি খুব ক্লিয়ারলি বলতে পারি যে বাচ্চের সম্পর্ক ছাড়া কৃত প্রত্যয় বহু ক্ষেত্রে আমরা করতেই পারবো না, কারণ কৃত প্রত্যয়ের নিয়মের মধ্যেই রয়ে গেছে যে সেখানে বাচ্চের সম্পর্ক আমাদের জানতেই হবে। যেমন এই ট প্রত্যয় কিভাবে হয় তার একটা আমি এক্সাম্পল বা রুলস বলছি আর কি এখানে। যেমন দেখুন দিবা, নিশা, সুখ, দুঃখ এই জাতীয় কর্মবাচক শব্দের পরে, এই জাতীয় কর্মবাচক শব্দের পরে কৃ ধাতুর উত্তর কর্তৃবাচের কনসেপ্ট যদি থাকে তবেই ট প্রত্যয় হবে।
দেখুন টপ প্রত্যয়ের রুলস কি বললাম আমি, অনেকের কাছে দুর্বোধ্য মনে হতে পারে, কিন্তু আমি বলার চেষ্টা রাখছি, দেখুন আশা করি বুঝতে পারবেন। আমি নিয়মটি বলছি এবং কেন বাচ্চার সম্পর্ক থাকে বা বাচ্চার সম্পর্ক কেন জানা প্রয়োজন তা আমি বলার চেষ্টা রাখছি। দেখুন আমি বললাম এই যে টপ প্রত্যয় যেটা আমি বলেছি, এই টপ প্রত্যয় রুলস, যে টপ প্রত্যয় আমরা কোথায় ব্যবহার করব তার অনেকগুলি নিয়ম আছে, তার মধ্যে একটা নিয়ম আমি বলছি আর কি। কি বলছি সেটা, দিবা, নিশা, সুখ, দুঃখ, এই জাতীয় কি প্রত্যেকটি কর্মবাচক শব্দ, কর্মবাচক শব্দ। তাহলে প্রথমে থাকবে দিবা, নিশা, সুখ, দুঃখ ইত্যাদি কর্মবাচক শব্দ থাকবে। যেমন এখানে আছে দেখুন দিবা আছে, এটা কর্মবাচক শব্দ আছে, ঠিক আছে। তাহলে প্রথমে থাকবে দিবা और নিশা और সুখ और দুঃখ, এই জাতীয়, অনলি বা চারটি নয়, মোটামুটি এই জাতীয় আর কি। প্রথমে কর্মবাচক শব্দ থাকবে, তারপর ক্রি ধাতু থাকবে, তার উত্তরে দ্যাট মিনস এই যে শব্দটি আমরা পাবো প্রাতিপাদিক করার পরে সেই শব্দটি কনসেপ্ট যদি হয় কর্তৃবাচ্যের কনসেপ্ট হয় তবেই টপ প্রত্যয় হবে, অন্যথা টপ প্রত্যয় দেওয়া যাবে না। যদি এটি কর্মবাচ্যের কনসেপ্ট কিংবা ভাববাচ্যের কনসেপ্ট হয়, ধারণা হয়, তাহলে টপ প্রত্যয় ব্যবহার চলবে না। তাহলে অবশ্যই এই টপ প্রত্যয়ের কথায় ব্যবহার হবে জানতে গিয়ে আমাদের বারবার আমি কি বাচ্চার কথা আসছি, কেন আসছি, কারণ এটি ডেফিনেটলি কৃত প্রত্যয় সংক্রান্ত আলোচনা, কারণ ট কিন্তু সংস্কৃত কৃত প্রত্যয়ের অন্তর্গত আর কি। তাহলে যে কথা আমি আবারও ছিলাম নিয়ম বলতে গিয়ে এত দূর হতে চলে এলাম হাঁটি হাঁটি পা পা করে, নিয়মটি আবার আমি পরিষ্কার করছি। দিবা, নিশা, সুখ, দুঃখ ইত্যাদি কর্মবাচক শব্দ, তারপরে ধাতু ক্রি মানে ক্রি ধাতু, আর ক্রি ধাতুর পরে এখানে কর্তৃবাচ্যের কনসেপ্ট হবে। এই কর্তৃবাচ্যের যদি কনসেপ্ট আমরা পাই তবে প্রত্যয় দেব ট, দ্যাট মিনস এই ট প্রত্যয়টা ইউজ করব কর্তৃবাচ্যের কনসেপ্ট হলে। কোথায়, এই যে শব্দ যেটা আমরা পাবো আর কি প্রাতিপাদিক, মানে দিবা, ক্রি, এই অবধি হয়ে গেল আমাদের করার পরে দেখলাম এবার শব্দটি প্রাতিপাদিকটা আসলে কি আসছে একটু আমাদের আইডিয়া করে নিতে হবে, কারণ ধাতু থেকেই তো শব্দ গঠিত হয়। ফলে ধাতুর মর্মার্থ বুঝে বা ধারণা করে আমাদের যে নতুন প্রাতিপাদিকটা কি, নবজাত শব্দটা কি আইডিয়া করে নিতে হবে, নিয়ে দেখতে হবে যে শব্দটির মিনিং অবশ্যই কর্তৃবাচ্যের ধারণার অন্তর্গত কিনা। দ্যাট মিনস দিবাকর অর্থ কি দাঁড়ায়, দিবা করে যে, দেখো অবশ্যই কর্তৃবাচ্যের ধারণা, কর্তৃবাচ্যের গঠন, দিবা করে যে সেই দিবাকর, দিবা করে যে দ্যাট মিনস সেই কর্তাকে এখানে কি ইন্ডিকেট করা হচ্ছে, যেহেতু দিবাকর অবশ্যই একটি কর্তৃবাচ্যের ধারণা যুক্ত শব্দ। তাই যেহেতু এখানে কর্তৃবাচ্যের কনসেপ্ট থাকছে তাই প্রত্যয় ট, ডেফিনেটলি ট প্রত্যয়, অর্থাৎ আমি আগের আলোচনায় ফিরি, এই যে ট প্রত্যয়ের রুলস বা নিয়ম বলতে গিয়ে আমি কিন্তু বারবার বাচ্যের কথা ফিরছি আর কি। তাহলে কি আসলে জানিয়ে গেল কৃত প্রত্যয় ধাতুর উত্তর বা পরে যুক্ত হয়, তাই এখানে কি বাচ্যের ধারণা থাকে বা বাচ্যের কনসেপ্ট কৃত প্রত্যয়ের সঙ্গে রিলেটেড। কিন্তু শব্দ প্রত্যয় বা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে তদ্ধিত প্রত্যয় যেহেতু শব্দের উত্তর যুক্ত হয়, ধাতুর উত্তর তো নয়, তাই ধাতুর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না বলে তদ্ধিতের সঙ্গে বাচ্যের মানে তদ্ধিত প্রত্যয়ের সঙ্গে বাচ্যের কোনো যোগ নেই। তদ্ধিত প্রত্যয়ের প্রধান লক্ষ্যই হচ্ছে, প্রধান উদ্দেশ্য হচ্ছে অর্থ, মিনিং। তাহলে তদ্ধিত প্রত্যয় যেহেতু ধাতুর উত্তর যুক্ত হয় না, যুক্ত হয় শব্দের উত্তরে, তাই তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বাচ্যের কোনো ধারণা বা কনসেপ্ট প্রয়োজন নেই বা বাচ্যের সঙ্গে তদ্ধিত প্রত্যয়ের কোনো সম্পর্ক নেই। তদ্ধিত প্রত্যয়ের প্রধান লক্ষ্যের বিষয় হচ্ছে কি মাই ডিয়ার, অর্থ। এটুকু নিশ্চয় বলতে পারলাম। চলুন আমরা পরের নিয়মে ফিরি আর কি।
3 নম্বর নিয়ম, আমি 2 নম্বর নিয়ম কথায় বলে ফেললাম আর কি, একটু ক্লিয়ার করে নেই বোর্ডটি। আমরা 3 নম্বর মানে পার্থক্যটি দেখার চেষ্টা রাখবো, কৃত এবং তদ্ধিতের মধ্যে কোথায় বৈসাদৃশ্য বা অমিল। আশা করি বলতে পারছেন সকলে। মাই ডিয়ার অ্যাটেনশন প্লিজ। 3 নম্বর যে তফাৎ বা বৈসাদৃশ্য সেটা হচ্ছে এই, কৃত প্রত্যয় ধাতুর উত্তর ওয়ান টাইম, এককালে একটি মাত্র কৃত প্রত্যয় ব্যবহার হতে পারে। খুব বি কেয়ারফুল, আমি কি বলার চেষ্টা রাখছি। ধাতুর উত্তর অর্থাৎ ধাতুর পরে কৃত প্রত্যয় এক সময়ে ওয়ান টাইমে একবারই মাত্র বসতে পারে। যেমন দেখুন, আমরা বারবার তো প্রত্যয় বলছি, প্রত্যয়টাকে আমরা বুৎ প্রত্যয়টা ভেঙে নেই, কি পাই সেক্ষেত্রে? প্রতি পূর্বক ধাতু ই প্লাস অল প্রত্যয়। এটা হচ্ছে প্রত্যয় শব্দটিকে বুৎ প্রত্যয় অর্থে ভাঙলে হয়, দ্যাট মিন্স হয়ে গেল কি প্রত্যয়, পরে ফলা তয় অন্যথা প্রত্যয়। তাহলে দেখুন, এই যে প্রত্যয় শব্দটি পেলাম আমরা, এই শব্দটিকে যখন বুৎ প্রত্যয় অর্থে ভাঙলাম, কি পেলাম? প্রতি উপসর্গ পূর্বক ই ধাতু প্লাস অল প্রত্যয় ইকুয়াল টু প্রত্যয়। তাহলে আমি বলার চেষ্টা রাখছি, ই ধাতু দ্যাট মিন্স ধাতুর উত্তরে যে অল প্রত্যয়, দেখুন এখানে একবারই মাত্র ব্যবহার হয়েছে ওয়ান টাইমে, অর্থাৎ অল প্রত্যয় যদি ব্যবহার করে দিয়েছি বা ফেলেছি, তা এর সঙ্গে আর নতুন কোনো প্রত্যয় আমি যোগ দিয়ে দিতে পারবো না। অর্থাৎ প্রতি ই অল, এরপর আবার একটা প্রত্যয় যোগ করব, করার পরে প্রত্যয় শব্দটি আমরা গঠন করব। নট, নেভার, নট এট অল, কখনোই নয়, পসিবল নয়, কারণ প্রত্যয়ের রুলসের মধ্যে সেটা নেই। তাহলে আমি বলার চেষ্টা রাখলাম, কৃত প্রত্যয় ধাতুর উত্তর এক সময়ে ওয়ান টাইমে একবারে একটি মাত্র ব্যবহার হয়, অনলি ফর ধাতব্যয় প্রত্যয় ব্যতিক্রম। কি ব্যতিক্রম সেটা আমি পরে আসছি, কারণ আগে পাঠ্যগুলো দেখে নেই, পরে ব্যতিক্রমটা অবশ্যই জেনে নেওয়ার চেষ্টা রাখবো। কিন্তু তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে বিষয়টি তা নয়। তদ্ধিত প্রত্যয় শব্দের উত্তর এক সময় একের বেশি যুক্ত হতে পারে বা একের অধিক যুক্ত হতে পারে। যেখানে ধাতুর উত্তর কৃত প্রত্যয় একবারে বা ওয়ান টাইমে একটাই মাত্র ব্যবহার হতে পারে বা বসতে পারে, তদ্ধিত প্রত্যয় শব্দের উত্তর এককালীন সময়ে বা একবারে একের অধিক বসতে পারে। যেমন একটু আমরা দেখি, মনু আমরা করেছি একটু আগে, মনু প্লাস স্ন ইকুয়াল টু মানব। দেখো, মনু প্লাস স্ন প্রত্যয় ইউজ করলাম, তো শব্দ নতুন প্রাতিপদিক পেয়ে গেলাম মানব, এর সঙ্গে আবার তা প্রত্যয় যুক্ত করি, আসলে হয়ে যাবে মানব প্লাস তা ইকুয়াল টু মানবতা। তাহলে দেখুন, একই সময়ে কি আমরা এখানে স্ন প্রত্যয় ব্যবহার করলাম, আবার তা প্রত্যয় যুক্ত করলাম, হয়ে গেল মানবিক। এটুকু কিন্তু অবশ্যই তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে পসিবল। দ্যাট মিন্স তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে শব্দের উত্তর এক সময় মানে এককালীন সময়ে একের অধিক ব্যবহারযোগ্য বা বসতে পারে। মাই ডিয়ার, নিশ্চয় বলতে পারছি। ধাতুবাদ প্রত্যয়ের ক্ষেত্রে যা বলছিলাম একটু আগে, যে কৃত প্রত্যয় ধাতুর উত্তর এককালীন সময়ে একটি মাত্র বসতে পারে। ধাতুবাদ প্রত্যয় ব্যতিক্রম। কোথায় ব্যতিক্রম? কারণ ধাত্ববয়ব, আমি এর আগে বলেছি, ধাত্ববয়ব কথার অর্থ হচ্ছে ধাতুই যার অবয়ব, ধাতুই যার গঠন, তা তো ধাত্ববয়ব প্রত্যয় হচ্ছে। কিন্তু দেখুন কি সুন্দর বিষয় আর কি, যখন আমরা শব্দটি জিজ্ঞাসা, এই যে শব্দটিকে আমরা প্রত্যয় করি মাই ডিয়ার, সেক্ষেত্রে কি পাবো? আসলে জ্ঞা ধাতু প্লাস সন প্রত্যয় ইকুয়াল টু অ প্লাস আ। এটা পরীক্ষায় অনেকবার এসছে। তাহলে ধাতু জ্ঞা প্লাস সন প্লাস অ প্লাস আ ইকুয়াল টু জিজ্ঞাসা। দেখুন, ধাতু জ্ঞা প্লাস সন ইকুয়াল টু পেয়েছিলাম আমরা জিজ্ঞাস, ঠিক আছে। এর সঙ্গে আবার আমরা
এই অ এবং আ দুটোই ব্যবহার করলাম, করার পরে পেয়ে গেলাম জিজ্ঞাসা। তাহলে অবশ্যই ধাতুবাদ প্রত্যয়ের ক্ষেত্রে কি হয়, ধাতুর উত্তরে যে জ্ঞা ধাতু তার উত্তর এককালীন সময়ে ওয়ান টাইমে একের বেশি প্রত্যয় ব্যবহার হতে পারে, কারণ সমান একটা অবশ্যই ধাতুবাদ প্রত্যয়, ঠিক আছে, সেটা কৃত প্রত্যয়ের অন্তর্গত। তারপরে আবার দেখুন আমরা অ এবং আ আরো বাংলা কৃত প্রত্যয় ব্যবহার করেছি, ঠিক আছে। ফলে এখানে আমরা কি দেখলাম, যে কৃত প্রত্যয়ের যে নিয়ম, সেই নিয়মটা এখানে ব্রেক হচ্ছে, এখানে ব্যতিক্রম ঘটছে, ভাঙছে। তাই আমরা ব্যতিক্রমের মধ্যে এটাকে জাস্ট রাখবো আর কি। তাহলে অ্যাট এ গ্লান্স কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের 3 নম্বর যে পার্থক্য বললাম বা অমিল বললাম, সেটা হচ্ছে এই যে কৃত প্রত্যয় এককালীন সময়ে বা একবারে ধাতুর উত্তর বা ধাতুর পরে একবারই মাত্র, একটি মাত্র ব্যবহার হতে পারে, যেমন এখানে প্রত্যয়ের ক্ষেত্রে হয়েছে। উদাহরণস্বরূপ ঠিক শব্দ প্রত্যয়ের ক্ষেত্রে বা তদ্ধিত প্রত্যয়ের ক্ষেত্রে শব্দের উত্তর তদ্ধিত প্রত্যয় এককালীন সময়ে একের অধিক ব্যবহারযোগ্য বা বসতে পারে, যেমন মনুষ্য মানব প্লাস্তা মানবতা। এখানে কৃত প্রত্যয় যে নিয়মটি বলেছি তার ব্যতিক্রম স্বরূপ ধাতুবাদ প্রত্যয়ের ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম দেখছি। অর্থাৎ এখানে ধাতুর উত্তর এককালীন সময়ে একটি নয় একের অধিক বসতে পারে, যেমন জ্ঞা ধাতু সন প্রত্যয় অপ্রত্যয় আপ্রত্যয়। দেখুন জ্ঞা সন অ জিজ্ঞাসা পিপাসা, এইভাবে আসছে শব্দগুলি আর কি। জিজ্ঞাসা পিপাসা বিভিন্ন শব্দগুলি ঠিক এইভাবেই আমরা গঠন করি মাই ডিয়ার। তাহলে আমি এট এ গ্লান্স আজকে প্রত্যয়ের দ্যাট মিনস যা পরে বসে প্রত্যয় তার মানে পরিভাষা নিয়ে প্রথম দিন ক্লাসে আমি কথা বলেছি, বিভিন্ন পরিমাণ সম্পর্কে, প্রত্যয় কি সে সম্পর্কে যা বলেছি, প্রত্যয় শব্দটি কোথা থেকে উৎপত্তি সেটা আলোচনা রেখেছি আমি। তৈত্তরীয় ব্যাকরণ প্রত্যয়টি পশ্চাদ আগচ্ছতি প্রত্যয়, এই ডেফিনিশনটি সেখানে আমরা পাই এবং সেখানে দেখি এই প্রত্যয়টি পশ্চাদ কত অর্থ হচ্ছে যা পরে বসে, এটা সেখানে আমরা পেয়েছি। এবং প্রত্যয়ের গুরুত্ব কি, ইম্পর্টেন্স কি আমরা গত ক্লাসে গত ভিডিওতে জেনেছি। যারা আমরা সে ক্লাসে প্রেজেন্ট ছিলাম না কিংবা ভিডিওটি এখনো দেখা হয়ে ওঠেনি, তো অবশ্যই সাহিত্য বিতানের ইউটিউব চ্যানেলে আপনারা আসুন, সেখানে প্লে করলে আপনারা ভিডিওটি শুনতে পারবেন বা জানতে পারবেন। এবং সঙ্গে সঙ্গে আপনারা প্রয়োজনে সাহিত্য বিতানের ফেসবুক যে অফিসিয়াল পেজ, সেখানে আমরা এলে দেখবেন যে একাধিক সেখানে ভিডিও আপলোড হচ্ছে বা করা আছে আর কি। কিংবা প্রত্যয় সংক্রান্ত কিংবা স্কুল সার্ভিসের অন্যান্য অংশ যেগুলি সাহিত্য ইতিহাস কিংবা উন্মাদ অনুষঙ্গ বা টেক্সটের পাঠ, সেগুলো নিয়েও বিভিন্ন আলোচনা বিভিন্ন পোস্ট সেখানে থাকছে। তাই আপনারা সাহিত্য বিতানের ফেসবুক পেজটিকে ফলো আপ করুন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং শেয়ার করুন এবং অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না মাই ডিয়ার। এগুলি আপনারা করুন, আপনাদের সমস্যাগুলি আমাকে জানান, আমি চেষ্টা রাখবো আরও সহজসাধ্যভাবে আপনাদের দুয়ারে পৌঁছাতে আর কি। আপনাদের অনুভব বেদ্যতায় যতটা সম্ভব ধরিয়ে দেওয়ার চেষ্টা রাখবো অবশ্যই। তাই গত ক্লাসে আমরা প্রত্যয়ের পরিভাষা নিয়ে কথা বলেছি, প্রত্যয়ের গুরুত্ব নিয়ে কথা বলেছি, প্রত্যয় কি সে সংক্রান্ত কথা বলেছি। আজকে ক্লাসে প্রত্যয়ের উৎস মানে শ্রেণীবিভাগের বিচারে মানে গঠনগত দিকের বিচারে প্রত্যয় যে 3 প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয় এবং ধাত্ব অবয়ব প্রত্যয়, এটা নিয়ে আমরা কথা বললাম। এবং অবশ্যই প্রাসঙ্গিকভাবে কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়ের মধ্যে সিমিলারিটি সৌসাদৃশ্য কোথায় সেটা বলার চেষ্টা রেখেছি। এবং অবশ্যই উভয়ের মধ্যে অমিল কি বৈসাদৃশ্য কি সেটা অবশ্যই উদাহরণ যোগে যতদূর সম্ভব আমি সহজ সরল করে বলার চেষ্টা রেখেছি। এরপরও সমস্যা তৈরি হলে অবশ্যই আমার নির্দিষ্ট যে হোয়াটসঅ্যাপ নম্বর সেটাতে আপনারা মেসেজ করবেন, আমি অবশ্যই সদুত্তর দেওয়ার চেষ্টা রাখবো। হোয়াটসঅ্যাপ নম্বরটি আবার সকলের স্মরণার্থে আমি জানাচ্ছি 9735503676। মাই ডিয়ার, এখানে আসুন, আপনাদের অবশ্যই প্রয়োজনীয় প্রশ্ন রাখুন, সদুত্তর পাবে নিশ্চয়ই। এবং আমরা পরের ক্লাসে কৃত প্রত্যয় নিয়ে যেমন একটু কথা বললাম, পরের ক্লাসে আমরা চেষ্টা রাখবো কৃত প্রত্যয়ের একটু হলেও অভ্যন্তরে ঢুকতে। অর্থাৎ আমরা যে সংস্কৃত কৃত প্রত্যয় এবং বাংলা কৃত প্রত্যয়গুলি দেখি
তার প্রয়োগ কোথায় কেমন। যেমন আজকে আমরা এখানে ট প্রত্যয় বললাম, তাই ট প্রত্যয়ের পরিবর্তে দিবাকৃ ট দিবাকর, এখানে ট ইউজ না করে আমরা খল ইউজ করতেই পারতাম। যদি আমরা এমনটি করে ফেলি যে দিবা পূর্বক ধাতু ক্রি প্লাস খল প্রত্যয় ইকাল টু দিবাকর, নট নেভার হয় কেন, তার লজিক হচ্ছে ওটাই যে আপনার দিবা নিশা মানে সুখ দুঃখ এই জাতীয় করবাচক শব্দের উত্তর মানে পরে বা উত্তর ক্রিধাতুর উত্তর কি কর্তৃবাচ্যের কনসেপ্ট থাকবে। যদি এই কনসেপ্টটি কর্তৃবাচ্যের না হয়ে করবাচ্য ও ভাববাচ্যের কনসেপ্ট হয়, সেক্ষেত্রে প্রত্যয় ডেফিনেটলি খল প্রত্যয়। অর্থাৎ কোথায় খল হবে, কোথায় ট হবে, কোথায় ভং হবে, কোথায় অল হবে, এগুলি প্রত্যেকটি কিন্তু এক অর্থে একটু অপ্রত্যয়। আর একটু প্রাসঙ্গিকভাবে জানিয়ে রাখি আমি, যেহেতু পরের ক্লাসে নিয়ে আরও ডিটেলস আমি আলোচনায় ফিরব, তাই অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিগুলোকে দেখবেন। নিশ্চয়ই আপনারা জ্ঞান সমৃদ্ধ হবেন, এটুকু আমি দৃঢ় বিশ্বাস রাখি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, সাহিত্য বিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাদের প্রত্যয় সংক্রান্ত ভীতি অবশ্যই কাটিয়ে তুলব এবং প্রত্যয়টাকে আপনারা আপনাদের শিখিয়েই ছাড়বো আর কি। অর্থাৎ প্রত্যয় সংক্রান্ত এতদিনের স্কুল পাঠ্য লেভেল থেকে যে আপনাদের ভীতি ছিল এবং প্রত্যয় না জানলে যে ব্যাকরণ অন্যান্য পাঠ নিয়ে অনেক দুর্বলতা থেকে যায়, এটা আপনাদের অনেকেই জানা ছিল না। ফলে সে বিষয়ে আমি একটু একটু করে আলোকপাত করব এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ক্লাসগুলি শুনবেন। একটু ক্লাস লেন্দি হলেও আপনারা ধৈর্য সহকারে শুনবেন, সময় দেবেন, নিশ্চয়ই আপনারা জ্ঞান সমৃদ্ধ হতে পারবেন। কোন এখানে অতিকথন নয়, যেটুকু প্রাসঙ্গিক সেটুকু বক্তব্যে আমি রাখছি এবং সেটা অবশ্যই আটপৌরে ভাষায় এবং আটপৌরে কি বলা যেতে পারে নিয়ম নীতির মধ্য দিয়ে এবং অবশ্যই আমাদের ব্যবহারযোগ্য নিয়ম নীতির মধ্য দিয়ে, সেটা আমি বলার চেষ্টা রেখেছি বা রাখছি। ফলে পরের ক্লাসে আমি প্রত্যয়ের বিভিন্ন প্রত্যয়গুলি তার ব্যবহারিক প্রয়োগ আমরা আলোচনা রাখবো। কারণ আমরা তো জানি ভং প্রত্যয় দ্যাট মিনস অপ্রত্যয়, অল প্রত্যয় দ্যাট মিনস অপ্রত্যয়। তাহলে বহু বইতে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে আপনার যদি এমনটি করতাম, খুব মজার বিষয়, দিবা ক্রি অ, কারণ অপ্রত্যয়টাকে আমরা যদি ট প্রত্যয় যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি, ট প্লাস অ, টটা আসলে ইথ হয়ে যায়, তাহলে বীজ থেকে অ, তাই ট প্রত্যয়কে অপ্রত্যয় বলা যেতেই পারে। তাহলে আমি যদি এখানে ট প্রত্যয় ইউজ না করে অনলি ফর অ শব্দটিকে লিখে বা নোট ডাউন করে বেরিয়ে যেতাম, তাহলে আসলে এখানে আমি কি লিখলাম, ঘং লিখলাম, খল লিখলাম, অল লিখলাম, না অচ লিখলাম, কি প্রত্যয় লিখলাম, কি মিন করলাম আমি এক্সামিনারকে, ফলে বিভ্রান্তির জায়গা। তাই আমরা কিন্তু এক কথায় ভং প্রত্যয় অচ প্রত্যয় এগুলোকে অপ্রত্যয় বলা চলবে না। ন্যাচারালি আমরা অপ্রত্যয় বলে থাকি বটে, তবে ব্যবহারের সময় কিন্তু আমরা অবশ্যই নির্দিষ্ট যে সংস্কৃত প্রত্যয় সেগুলিকে উল্লেখ করবো আর কি, সেগুলি ব্যবহার করব, যেন অনলি ফর অপ্রত্যয় লিখে বেরিয়ে যাব না। কারণ আমি যে বলার চেষ্টা রেখেছি এখানে টর জায়গায় আমি যদি খল প্রত্যয় দিতাম হবে না, যদি এখানে অপ্রত্যয় লিখে দেই তাহলে আমি আসলে কাকে মিন করলাম। আবার বলছি যে আমি এখানে অ লিখলাম, এই টটা না লিখে আমি এখানে ট না লিখে অ লিখেছি, এই অ লিখলাম স্বরধ্বনি অ, তাহলে আসলে কি আমি ঘং প্রত্যয়কে বললাম, না অল প্রত্যয়কে বললাম, না অচ প্রত্যয়কে বললাম? কারণ এই প্রত্যেকে অচ প্রত্যয়, ঘং প্রত্যয়, অল প্রত্যয় সব প্রত্যয়গুলোতেই সে কি সেটা বেশি অ বেঁচে থাকে মাই ডিয়ার। তাহলে এখানে আমি আসলে কাকে বলেছি, টর পরিবর্তে যদি অ লিখতাম, কোন প্রত্যয়গুলো এখানে উল্লেখ করলাম, এক্সামিনার কি বুঝবে? সেই জন্যই নির্দিষ্ট সংস্কৃত প্রত্যয় ইউজ করতে হবে, অপ্রত্যয় বলে পালিয়ে যাবার কাজ নয়। এগুলো হচ্ছে কুম্ভিলক বৃত্তি, আমি জানার চেষ্টা করব না, সঠিক জ্ঞান অর্জন করব না, জাস্ট একটা প্রত্যয় লিখে শুধু বিতর্কের জায়গা তৈরি করবো আর কি, মাই ডিয়ার, কখনো নয়। বেসিক নলেজ থেকে আপনারা জানুন, শিখুন, নিশ্চয়ই প্রত্যেকটির নিয়ম আছে, কারণ এগুলি নিয়ম ছাড়া কিন্তু হয়নি। ব্যাকরণবিদ তারা, সংস্কৃতজ্ঞ পণ্ডিত তারা নিশ্চয়ই এগুলি নিয়মের মধ্যেই
আটকে রেখেছেন। ফলে আমাদের সেই নিয়মগুলিকে একটু একটু হলেও কি মানে আপনার মানে নিয়মের চাদুগুলোকে মানে উন্মুক্ত করতে হবে এবং জানতে হবে। ফলে জানার চেষ্টা করলে প্রত্যয় যতটি দুর্বোধ্য আমাদের মনে হয়, আশা করি কয়েকটি ক্লাস আপনারা করুন, আপনাদের সে দুর্বোধ্যতা কাটবে। এটা আমি সাহিত্যবিতান শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, সাহিত্যবিতান শিক্ষা প্রতিষ্ঠানের মানে প্রেক্ষাপট থেকে বা অঙ্গন থেকে আমি অবশ্যই দায়িত্ব নিয়ে বলছি আর কি। তাই মাই ডিয়ার স্টুডেন্ট, আমার প্রিয় শিক্ষার্থী, আপনার পরবর্তী ক্লাসের ভিডিওটি পাওয়ার জন্য সাহিত্যবিতান চ্যানেলের দিকে বা ইউটিউব চ্যানেলের দিকে আপনার নজর রাখুন। ধন্যবাদ। ওকে, শুভরাত্রি।